ভালোবাসি, তুমি আমার স্বপ্নের রাজপুত্র। তার অনুভূতি যেন আমাকে পাগল করে দেয়। একটু আগে সে যখন রাজপুত্র সাজাচ্ছিল, তখন তাকে দেখে আমার মনে হচ্ছিল সে যেন আমার কানে কানে এসে বলছে, জুঁই বাহ, চমৎকার, অসাধারণ, ঠিক যেন কোনো মায়াবী জাদুকর তার মায়াবী কণ্ঠে মোহিত করে আমার ভূত ভবিষ্যৎ বর্তমান সব একাকার করে দিয়েছে। আমি তো নিজেকে তোমার মধ্যে উজাড় করে দিয়ে একাকার হয়ে যেতে চাই জুঁই। সত্যি সত্যি, চলো না ওই নির্জনে আমরা দুটো প্রেম আলাপন করি। না না, সে সুযোগ তুমি পাবে না। কেন কেন সুযোগ পাবো না কেন? আজ আমার বন্ধু পরাগ আর তোমার বান্ধবী কবিতার সার্থক ভালোবাসা বিয়ের পিড়ি পেরিয়ে ফুলসজ্জার শুভ জামিতে পা দিয়েছে। এসো না, এই সুযোগে আমরাও দুটো মনের কথা বলি। মনের কথা বলার শুভ দিন আজ। ওই নব দম্পতিদের ফুলসজ্জার ঘরে বাসর প্রদীপ জ্বালিয়ে তাদের সম্পর্কের বাঁধনটাকে আরো সুহির করে গড়ে তুলতে চৌপার মধ্য দিয়ে সারা রাত ধরে দেখবে তারা ভূত ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। কবিতার পরাগের স্বপ্ন দেখার ব্যাপারটা পূরণ হয়ে গেছে, কারণ স্বপ্ন যা দেখা তারা তাদের ভালোবাসার জীবনই সেরে ফেলেছে। এখন অপেক্ষা শুধু বাসর ঘরে মুখোমুখি বসে সেই স্বপ্নগুলোর পুনরাবৃত্তি করা আর মনের সব দ্বিধা সংকোচের সীমানা পেরিয়ে প্রেমের সুরে একটাই কথা বলা, লা 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 হে হে হে। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ঋণ। এ মনের ঘরে হবে ধীরে ধীরে, মনের ঘরে হবে ধীরে ধীরে, ফিরিয়ে দিলে আবার হারানো সেদিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ঋণ। চোখ ভরে যতই দেখি তোমার হাসি, মনে পড়ে আমার প্রেমে হারিয়ে যাওয়া সুর। দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি, মনে পড়ে আমার প্রেমে হারিয়ে যাওয়া সুর। ও কত স্মৃতি মনে আসে ক্ষণে ক্ষণে, কত স্মৃতি মনে আসে ক্ষণে ক্ষণে, ফিরে পাই তাকেই আমি তোমায় প্রতিদিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ঋণ। মনের ঘরে হবে ধীরে ধীরে, মনের ঘরে হবে ধীরে ধীরে, ফিরিয়ে দিলে আবার হারানো সেদিন। ভালোবাসা পাওয়ার জন্য নীলাকে বড় নির্লজ্জ করে তুলেছি। একথা ভাবলে আমার অত্যন্ত ছোট মনে হয়। কি হয়েছে তুই? কে তোকে ছোট বলেছে? তুই কার কথা বলছিস? না না, ও কিছু না মাধবী পিসি, আমি মামি। তুই আমার প্রতিবেশী মেয়ে, আমার মেয়ে কবিতার বান্ধবী। তোকে কেউ কিছু বললে আমার তো গায়ে লাগবে বল? আরে না পিসি, ও কিচ্ছু না, আমি একটা অন্য কথা ভাবছিলাম, অন্য একজনের কথা। অন্য একজনের কথা? তার মানে নিশ্চয়ই তোর মনে ভালোবাসার রং লেগেছে। তাকে সেই রাজপুত্রটি? পিসি তুমি নাকি? এতে লজ্জা পাওয়ার কি আছে তুই? বয়সের দোষে ভালোবাসা আসবে, এটাই তো স্বাভাবিক। না না, আমার মনে ওসব ভালোবাসা কিচ্ছু আসেনি, আর আমি কারো প্রেমেও পড়িনি। অতএব আমাকে নিয়ে তোমার না ভাবলেও
পিসি আমি চললাম। জয় জয় যা বাবা, মেয়েটা লজ্জা পেয়ে পালিয়ে গেল। লজ্জা পাওয়ারই তো কথা। চুপি সারে আসা প্রেম বরফের মতো জমে না উঠলে আত্মপ্রকাশ পাবে কি করে? তার মানে জয়ের প্রেমটা এখনো দূর ছাই। আমার ওসব নিয়ে মাথা ঘামাবার কি দরকার? এখন থেকে আমার মাথায় শুধু একটাই ভাবনা, আজ আমার মেয়ে কবিতার ফুলসজ্জা। মা হয়ে তার দাম্পত্য জীবনের সুখ শান্তি কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করাই হলো আমার একমাত্র কর্তব্য, একমাত্র কর্তব্য। ঠিক বলেছেন মাসিমা, আপনি একদম ঠিক বলেছেন। যতই মেয়েকে ভালো ঘরে বিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে চান না কেন, তবু মেয়ের চিন্তা ছিপিকুলে সম্মাকেই করতে হয়। অথচ দেখুন না, এই অঞ্চল সভাপতি হওয়ার পর থেকেই ক বছরে কত মাকেই না আমি চিনলাম। তাদের বিচার করতে গিয়ে আমি জানলাম কোনো মা তার সন্তান ছেড়ে পরপুরুষের সাথে ছিপিকুলে ভেগে গেছে। আবার কোনো মা তার মেয়ে সন্তানকে ডাস্টবিনে ফেলে সমাজের কলঙ্ক কুড়োচ্ছে। যাকে আপনি কোনো চিন্তা করবেন না মাসিমা, আপনার মেয়ে মানে আমার বৌদি আমাদের বাড়িতে একেবারে রাজরানীর মতো থাকবে। আমার মেয়ে তোমাদের বাড়ির বউ হতে পেরেছে, এটাই তো আমার পরম সৌভাগ্য। আর তোমার দাদা পরাগকে স্বামী হিসেবে পাঠাও আমার মেয়েরও পরম সৌভাগ্য। না না, এই কথা বলে লজ্জা দেবেন না মাসিমা। সত্যি কথা বলতে কি, আমাদের সিহীন সংসারে বৌদি আমাদের সাক্ষাৎ লক্ষ্মী। সেই কবে বাবা মা চলে যাওয়ার পর থেকে আমাদের সংসারটা একেবারে বেহাল হয়ে উঠছিল। দাদা পড়াশুনি ব্যস্ত, আর আমি রাজনীতি মানে সমাজ সেবার কাজে ব্যস্ত। বিকেলে আমাদের সংসার যেন আবার নতুন করে প্রাণ ফিরে পেল। ভগবানের কাছে প্রার্থনা করি আমার মেয়ের হাতের ছোঁয়ায় তোমাদের সংসার যেন স্বর্গ হয়ে ওঠে। আপনার মুখের কথা যেন সত্যি হয় মাসিমা। অনেক রাত হয়েছে, এবার আপনি শুয়ে পড়বেন যান। কাল সকালে বরং আমাদের ওই সুবর্ণ রেখার ধারে চাষের জমিগুলো বেরিয়ে আসবেন। আপনাদের ওখান থেকে সব হয় না, দেখে বরং খুশি হবেন। ঠিক আছে বাবা, ঠিক আছে। জানেন মাসিমা, আমরা ওই নদীর পাড়ে শাক সবজি চাষ করে আমরা চাষিরা ভালোই লাভবান হতাম। কিন্তু এই কয়েক বছর বুনো হাতির দল এসে আমাদের সব তছনছ করে দিচ্ছে। বুড়ো হাতে হ্যাঁ, রাত বিরেতে হানা দিয়ে আমাদের সব তছনছ করে দিচ্ছে, আমাদের স্বস্তি কেড়ে নিচ্ছে। তাহলে তো তোমাদের বড় সংকটের মধ্যে থাকতে হয়। হ্যাঁ, তা একরকম বলতে পারেন। তবে আমার কথা আপনি আবার ভয় পেয়ে রাত্রে কাটাবেন না, শরীরের ক্ষতি করবে। না, ভয় করবো কেন? আমি শুতে চললাম, তুমিও আর রাত করো না বাবা, তুমিও শুয়ে পড়বে। এসো। হ্যাঁ মাসিমা, আপনি চলুন, আমি আসছি। দাদা আমার নিজের হিল্লে করে ফেললো, কলেজে পড়তে গিয়ে প্রেম করে নিজের বিয়েটা সেরে ফেললো। তো বিশ্বাস করুন, ওই হাউস ক্লাবে পার্টির মিটিং করতে গিয়েই ওই মাধুই মাসির মেয়েকে আমার হ্যাপি পছন্দ হয়েছিল। ভেবেছিলাম গরিবের ঘরে এটা সেটা সরকারি অনুদান পাইয়ে দিয়ে ওই মাধুই মাসিকে পটিয়ে ওই কবিতাকে আমি বিয়ে করব। কিন্তু তার আগেই আমার দাদা এসব কথা মুখে আনাও পাপ। আরে হাজার হোক, ও তো এখন আমার বৌদি, আর বৌদি মানে আপনারা কি বলেন, মায়ের সমান না, বউয়ের সমান। সত্যি সত্যি সালাই জাগর মেয়েটা হাতছাড়া হওয়ার দুঃখে এই বুকটা আমার ফেটে যাচ্ছে। আর আমার দাদা করছে কিনা তার নতুন বউকে নিয়ে মনের আনন্দে ফুলসজ্জা। হায় রে আমার বুড়া কপাল, এই চিপ্পি একেবারে খুলে গেল। হায় হায় হায়। জানো কবিতা, ফুলসজ্জার এই নিশি যাপন পর্বে নবদম্পতি তাদের একে অপরের মন প্রাণ হৃদয়ের সঙ্গে মিশে গিয়ে এক স্বপ্নময় নতুন জীবনের পথে পা রাখে। সেই জীবনের পথে পায়ে পা মিলিয়ে চলার অঙ্গীকার তো আমরা অনেক আগেই করেছি পড়াতে, যখন ভালোবাসার
ধরে বাধা পড়ে প্রেমের সমুদ্রে আমাদের ভালোবাসার তরিটি ভাসিয়েছিলাম। আর আজ সেই ভালোবাসার তরি শত সমুদ্রের বাধা পেরিয়ে এই মধুর লগ্নে উপনীত হয়েছে। পরাগ। আচ্ছা কবিতা, আমাদের এই মধুময় রাতটাকে স্মৃতির পাতায় পুঞ্জীভূত করতে প্রথমে আমরা কি করব বলো তো? প্রথমে আমাদের ফেলে আসা জীবনের বিশেষ দিনগুলো স্মৃতি বিচরণ করব। তাহলে তো প্রথমেই আমাদের কলেজ লাইফের সেই 1 এপ্রিলের কথাটা মনে করা উচিত, যেদিন মিথ্যে কাঁদো কাঁদো ভাব করে ছুটে গিয়ে অঙ্কন তোমায় বলেছিল রাতের আধারে গ্রামে ঢুকে পড়া বুনো হাতি তাড়াতে গিয়ে পরাগ। দাদা, ও কথা মনে পড়লে এখন আমার সর্বাঙ্গ শিউরে ওঠে। এপ্রিল ফুল বলে তোমরা দুই বন্ধুতে মিলে যেমন নিষ্ঠুর ফোন দিয়ে আসতে পারো, আমি স্বপ্নেও কল্পনা করিনি। আমি কিন্তু সেদিনই বুঝতে পেরেছিলাম তুমি আমার প্রেমে পাগলিনী। কারণ অঙ্কনের শেষ কথার অবকাশটুকু না রেখেই কেঁদে কেটে যে কাণ্ড তুমি বাঁধিয়েছিলে, তারপর আড়াল থেকে সশরীরে আমি তোমার সামনে হাজির হতেই কোনো মতে তোমার বুকে ঝাঁপিয়ে পড়ে আমি আমার কান্নার বার্তা আটকেছিলাম। তারপরে এইভাবে গল্প সাজিয়ে এপ্রিল ফুল করার জন্য অঙ্কনের সঙ্গেও আমি পায়ে পা মিলিয়ে ঝগড়া করেছিলাম। তুমি অন্যায় করেছিলে, কারণ সে তো তোমাকে বলেনি যে হাতির পায়ে পিষ্ট হয়ে আমি। না গো না, অমন কথা বলতে নেই। ভগবান না করুন এমন অশুভ দিন যেন আমার জীবনে কখনো না আসে। কিন্তু মৃত্যু তো সবার জীবনে চিরসত্য কবিতা। পরাগ, সে যেভাবেই হোক কাউকে না কাউকে আমাদের তো একদিন ছেড়ে যেতেই হবে। সেই ডাক্তার যেন ভগবান আমার জীবনে প্রথম দিয়ে পাঠান। সাথে সেজে তোমার কোলেই যেন আমার শেষ নিদ্রা হয়, তবেই সার্থক হবে আমার নারী জন্ম। তুমি বড় স্বার্থপর কবিতা, তাই তুমি আমাকে একা ফেলে চলে যাওয়ার কথা ভাবছো। কিন্তু কখনো কি ভেবে দেখেছো তোমাকে হারিয়ে আমি বাঁচবো কেমন করে? বেশ তো, তাহলে এসো, দিন সন্ধ্যা আমরা ভগবানের কাছে প্রার্থনা করে বলি আমরা বাঁচবো যেমন এক প্রাণ হই, মরবো যখন তখন উনি যেন আমাদের একসঙ্গে মৃত্যু দেন। কবিতা, এই ছাড়ো তো সব কথা। আজ আমাদের ফুলসজ্জা, কোথায় হাসি আনন্দে মেতে উঠবো তা নয়, যত সব বাজে কথা ভেবে মনকে কষ্ট দিচ্ছি। সত্যি তো এই রাত তো আর আমাদের জীবনে কোনোদিন ফিরে আসবে না, তাহলে সময়ের অপব্যবহার করে কি লাভ? এই 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 এই, দুষ্ট কথাকার। দুষ্টু নয় মিষ্টি। এখন মিষ্টি সুরে আমি তোমার কাছ থেকে একখানা গান শুনতে চাই। গান? কি গান শুনবি বলো? শুনবো প্রেমের গান, ভালোবাসার গান, পরাগ, যে গানের কথায় সুরে থাকবে এক অসীম ভালো লাগার অনুভূতি, যে গানের স্পর্শে এই পরিবেশটা স্বপ্নময় হয়ে উঠবে, আর আমার চারপাশে থাকবে আমার স্বপ্নের রাজকন্যা, শুধু তুমি তুমি আর তুমি। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। সাথী ও গো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জড়াতে চায়। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। সাথী ও গো সাথী, তোমাকে, শুধু তোমাকে জড়াতে চাই। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। তোমার মনে আজ কোন রং লেগেছে, কুড়িগুলি ফুল থেকে আজ ঘুম জেগে উঠেছে। হয়তো তোমার মনে আজ কোন রং লেগেছে, কুড়িগুলি ফুল থেকে তো ঘুমে জেগে উঠেছে। উহু কোয়লিয়া পিয়া পিয়া ডাকে পি, শুনে শুনে মন ভরে যায়। সাথী
তোমাকে শুধু তোমাকে জড়াতে চাই কথা কেন গান হয়ে যায় সাথী গো সাথী এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে চাই হাতি হাতি পড়েছে গ্রামে হাতি পড়েছে হাতি বাঁচাও হাতি কবিতা গ্রামের মধ্যে কোনো হাতির দল ঢুকে পড়েছে তুমি দরজা বন্ধ করে ঘরের মধ্যে চুপ করে বসে থাকো আমি সাজানো মশাল জ্বালিয়ে বল্লম হাতে গ্রামের লোকজনদের সাথে এগিয়ে যাই হাতিদের গ্রাম থেকে জঙ্গলের পথে এগিয়ে দিতে কবিতা, আমার বড় ভয় করছে গো। আচ্ছা তোমার না গেলে কি হতো না? না কবিতা, আজ আবার ফুল সজ্জা বলে আমি সুখের সজ্জায় সে রঙিন স্বপ্ন দেখবো ওরা রাতের আধারে জীবন বিপন্ন করে গ্রামকে শান্তির আচরে রেখে রাখতে জমদূতের পেছনে ছুটে যাবে না কবিতা, আমার কথা শোনো, তোমার কোনো ভয় নেই, আমি এত বড় স্বার্থপর হতে পারবো না। তুমি দরজা বন্ধ করে দাও, ফিরে এসে ফুল সজ্জার বাসরে আমি আবার তোমার সাথী হব কবিতা, আমি আবার তোমার সাথী হব। ভগবানে আমার কোনো কথা শুনলে না, আমার বারণ উপেক্ষা করে পাগলের মতো ছুটে বেরিয়ে গেল। এখন এখন আমি কি হ্যাঁ এতক্ষণে হয়তো বাড়ির সকলে জেগে গিয়ে থাকবে, আমি বরং ওদের কাছে মিনতি করে মানুষটাকে ফিরিয়ে আনতে বলি। কাকে ফিরিয়ে আনার কথা বলছো বৌদি? তোমার দাদা আমার কোনো কথা না শুনেই হাতের পাল তাড়াতে বীরের মতো ছুটে গেল, এই তো ছিপ্পি খুলে। এমনটাই তো আমি চেয়েছিলাম বৌদি, ছিপ্পি খুলে প্ল্যানটা বড়ই খেটে গেল আমার। দাদাকে আমি তোমার কাছ থেকে কিছুক্ষণের জন্য সরিয়ে দিতে আমার কেনা লোকজনদেরকে দিয়ে এই মিথ্যে হাতির নাটকটাও আমি রচনা করেছি। কি যৌবন, যেন উপচে পড়া সাগরের ঢেউ। তুমি আমার দেওর কোন আক্কেলে এই ফুল সজ্জার ঘরেছে এমন অশ্লীল কথাবার্তা বলছো? লজ্জা বলতে কি তোমার কিচ্ছু নেই? আছে, সব আছে, তবে এই মুহূর্তে না সেসব একেবারে লোপাট হয়ে গেছে। তোমাকে বউ করে পাওয়ার লোভটা যে আমার অনেক দিনের, কিন্তু দাদা যখন তোমাকে বিয়ে করে ফেললো তখন সোহাগ রাতটা না হয় আমি করে। তুমি মানুষ তুমি একটা জানোয়ার, আরো যত আমার শরীর আচল তুমি ছেড়ে দাও। কেন ছেলে মানুষের মতো বুঝাচ্ছ বৌদি? এই ব্যাপারটা না শুধু তোমার আর আমার মধ্যে গোপন থেকে যাবে, কেউ কিছু জানতে পারবে না। আরে এমন ইন্ডাস্ট্রিকের পেয়ারাপোনা একদম ভালো লাগে না। আরে কোথায় এই সময় মনের আনন্দে গাইবে? ও কলঙ্কিনী রাধা ওই কদম ডালে বসে আছে, এই রঞ্জিত হারম সদময় সলিনা যাইও। ও কলঙ্কিনী রাধা কদম ডালে বসে আছে রঞ্জিত হারম সদা তোমায় সলিনা যাইও, তোমায় সলিনা যাইও, সলিনা যাইও। এবার আমি এখান থেকে কেটে পড়তে পারলেই বাঁচি। কোথায় বেরিয়ে যাবে? এই ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে তোর দুষ্কর্মের হিসাব নিয়ে যাবি না।
হিসেব। হ্যাঁ হিসেব। ছলনা রাজটাই গিয়ে বড় দিদির তুলে বৌদি স্বাধীনতা কেড়ে নিয়ে যে পাশবিক চরিত্রের নিদর্শন সৃষ্টি করলে তার হিসেব দিতে আত্মীয় পরিজন ভরা হাতের মাঝে তোর দুষ্ট চরিত্রের হাড়ি আমি ভেঙে দেব। চুপ করলে তাহলে তুই এই ব্যাপারটাকে চেপে যেতে পারবি না, তাহলে তোকে বাঁচিয়ে রাখা চলবে না। তারপরে তুমি আমাকে মেরে ফেলবো, সত্যি সত্যি তোকে আমি মেরে ফেলবো, তাহলে কেউ আর কিচ্ছু জানতে পারবে না। যাক, যা হয়েছে তা ভালোই হয়েছে, আপদটা গেছে। এবার আমি এখান থেকে কেটে পড়তে পারলেই বাঁচি। পরাগ, পরাগ, আরে কি রে, তোরা দরজা খুলে রেখেছিস কেন? আরে হাতির ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যে, আসলে ঘর ভরা গরু তো, তাই আর কি। পরাগ, এ কি রঞ্জিত, তুমি ফুলসজ্জার ঘরে, পরাগ কি তাহলে? পরাগ কোথায়? কবিতা মাটিতে শুয়ে আছে কেন? কবিতা, আরে আরে কি হয়েছে তোর? আরে কবিতা তুই কথা বলছিস না কেন? কবিতা, আরে কি হয়েছে তোর? কবিতা, ও মাই গড, সিস্টার! কি বললে? কথা বৌদি ডেড, তার মানে বৌদিকে তুমি গলা টিপে খুন করে ফেললে? কি বলছো তুমি? আমি? তুমি ফেসে গেল অঙ্কনদা, তুমি ভীষণ ভাবে ফেসে গেলে। ও তোমরা কে কোথায় আছো? শীঘ্রই ছুটে এসো, আমাদের মহা সর্বনাশ হয়ে গেছে গো। কি হয়েছে রঞ্জিত? কি সর্বনাশ হয়েছে? কেন তুই এভাবে পাগলের মতো চিৎকার করছিস? ওরে দাদা, ওই দেখ ওই শয়তান অঙ্কন তোর নতুন বউয়ের গলা টিপে ওটাকে কোল্ড করেছে। কবিতা, It's 8:02 p.m. কবিতা, দেখো আমি ফিরে এসেছি, কবিতা। তুমি কথা বলো কবিতা, তুমি চোখ খোলো, কথা বলো কবিতা, কথা বলো। এ তুমি কি বলছো রঞ্জিত? আমার ভাই অঙ্কন আমার দাদার অজ্ঞাতে তার না পাওয়া প্রেমের বদলা নিতে গিয়ে ও ধরা পড়েছে। না, তুমি বিশ্বাস করো, এসব মিথ্যে, এসব মিথ্যা। আমি কবিতাকে খুন করিনি দাদা, আমি কবিতাকে খুন করিনি, আমি কবিতাকে খুন করিনি। চুপ কর, আর সাধু সাজার চেষ্টা করিস না রে বন্ধু হয়ে। তুই আমার এত বড় সর্বনাশ করলি। আরে কবিতাকে যদি তোর পাওয়ার ইচ্ছা ছিল তাহলে তুই তো আমাকে বলতে পারতিস, আমি তোর পথ থেকে সরে দাঁড়াতাম। না না, আমি তোকে ছাড়বো না, অঙ্কন। তুই আমার স্বপ্ন কেড়ে নিয়েছিস, আমার কবিতাকে খুন করে আমার জীবনটাকে মরুভূমি করে দিয়েছিস। আমি তোকে ছাড়বো না, কবিতা, কবিতা, তুমি তো ঠাট্টা করে আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলেছিলে,
তাহলে কেন তুমি সত্যি করে ছেড়ে চলে গেলে কবিতা? বলো বলো কবিতা, বলো কেন 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 কেন? মাসিমা, মাসিমা, এ দৃশ্য আর আমি চোখে দেখতে পাচ্ছি না। তুমি ভেঙে পড়ো না রঞ্জিত। পরাগের মনে যে বাজের আঘাত আছড়ে পড়েছে, সেই আঘাত আমার মনটাকেও খান খান করে দিচ্ছে। তবু আমি হেরে যাব না। এই রাতের আধারে ওই খুনিটার উপযুক্ত শাস্তি দেখতে আমি ছুটে যাব আউটগ্রাম থানায়। না পিসিমা, তোমাকে যেতে হবে না। আমি নিজেই একজন আদর্শ পুলিশ অফিসার, তাই খুনিকে আইনের হাতে তুলে দিতে আমি এখনই স্থানীয় থানায় ফোন করছি। হ্যালো, আইসক্রাম পিএস। ইয়েস, আমি অঞ্চল সভাপতি রঞ্জিত পালের বাড়ি থেকে কথা বলছি। হ্যাঁ, এখানে একটা মার্ডার হয়ে গেছে, খুনি ধরা পড়েছে, আমরা তাকে আটকে রেখেছি। ওকে স্যার। না না, ওকে আপনারা মিথ্যা মিথ্যা আইনের হাতে তুলে দেবেন না অবিরদা। অঙ্কনদা কখনো এমন খারাপ কাজ করতে পারে না। তাছাড়া কবিতার সঙ্গে তো অঙ্কনদার কোনো খারাপ সম্পর্ক ছিল না। ওদের যে ভাই বোনের মিষ্টি মধুর সম্পর্ক। দয়া করে ভুল বুঝে ওর জীবনটাকে আপনারা নষ্ট করে দেবেন। না 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 না, নষ্ট করবো কেন, নষ্ট করবো কেন? মালটার হাতে হ্যান্ডকাপ করে সোজা তিহার জেলে পাঠানোর ব্যবস্থা করে দেবো। দারুণা বাবু, আহা, কাঁদবেন না কাঁদবেন না, আগে কে খুন হয়েছে সেটা বলবেন তো। এ কি, এ তো পরাগ বাবুর নতুন বউ। রঞ্জিত বাবু, আসামি কোথায়, আসামি? আপনার সামনে দাঁড়িয়ে আছে ওই শয়তান অঙ্কন এই খুনটা করেছে। দারুণ হিম্মত আছে বলতে হবে। বাড়ি ভর্তি লোকের মাঝে একেবারে মানুষ কম। যাকে যাক, আপনারা কোনো চিন্তা করবেন না। আমার নাম হচ্ছে ফরিং শর্মা। ওই মেদিনীপুর ধর্মার চকে ট্রাফিক পুলিশ থেকে প্রমোশন পেতে পেতে আমি ছোট দারোগা হয়েছি। হারাম জাদাকে এমন এক হাত দেব না, 7 জন্ম তুই বলতে পারবি না। এই চল চল বলছি, চল। থানায় নিয়ে গিয়ে 3rd ডিগ্রি যখন দেব না, তখন বুঝতে পারবি। চল, বাইরে মামা বাড়ির গাড়ি তোর জন্য অপেক্ষা করছে। চল। তাই চলুন গার্গ বাবু, তাই চলুন। আমি সংক্রান্তের নরক পুরীতে আর এক মুহূর্ত থাকতে পারছি না। আমার আমার দম বন্ধ হয়ে আসছে। অঙ্কনদা! সরনার কুয়াশায় মেঘ জমে আমার জীবন আকাশ আজ কুয়াশায় ভরে গেল। দূর থেকে সুন্দর স্বপ্নের সাজানো ভবিষ্যৎটা চাপা পড়ে গেল মিথ্যে কলঙ্কের পঙ্কিল আবর্তে। তাই অব্যক্ত যন্ত্রণায় ছটফট করতে থাকা বন্দি পাখিটা তার স্বাধীন দানা দুটো সংকোচন করে চোখের জলে বুক ভাসাতে চলল ওই অন্ধ আইনের বন্ধ খাঁচায়।
সত্যি দাদা, হ্যাঁ। সত্যি আপনি একটা শয়তান মা। সোহাগ রাতে নিজের বৌদিটাকে নিজের হাতে খুন করে কেসটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিলেন। আহ চুপ কর, এসব ব্যাপার তুই যেন আবার কোথাও মুখ খুলিস না। জানিস তো আমি আউস গ্রামের অঞ্চল সভাপতি। কেউ ব্যাপারটা জানতে পারলে আমার একেবারে 12টা বেজে যাবে। ওই পুলিশ আমাকে ধরে নিয়ে গিয়ে আমার ইয়েতে একেবারে আছলা দিয়ে ছাড়বে। কিন্তু দাদা, আপনার লাফার দায়ে যে ছোকরাটা অ্যারেস্ট হলো তাকে এই দুনিয়া থেকে লটকে দিতে চাইছেন কেন? কারণ আমার একটাই ভয়, কেসটা আদালতে গেলে যদি চেপে খুলে আসল সত্যিটা বেরিয়ে আসে, তাহলে যে আমাকে ওই ধনঞ্জয়ের মতো ফাঁসি দড়িতে ঝুলতে হবে। এই জন্য নিজের রাস্তাটা একেবারে ক্লিয়ার করে ফেলতে চায়। হ্যাঁ, এই নে তোর কাজের বক্সেস, পুরো 5,000 টাকা। আর এই নে কাজের শেষে একটু আনন্দ ফুর্তি করবার জন্য। একেবারে বিলেতি। এটাই সদ্ব্যবহার করার টাইম তো এটাই। একটু টেনে নিলেই মোট একদম আপনি। একটু গলায় ঢেলে দেখ না, বাদাম কাকু ভবন পাত্রকরের গানের মতো নেশাটা তোর সারা শরীরে একেবারে ভাইরাল হয়ে যাবে। দারুণ একটা কথা মনে করে দিলেন মাইরি। তাহলে একটু টেনে দেখি। ওই গ্রাম পেরিয়ে জঙ্গলের রাস্তা ধরে নিচে পুলিশের ভ্যান, তার হেডলাইট দেখা যাচ্ছে। আপনি কিছু চিন্তা করবেন না, ও সারাকে মন্তুলা বীজের কাছে অ্যাকশন নিয়ে নেব। হ্যাঁ, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। আমার হাতের এই বোমা কাল সকালে আপনার কাছে খবর পৌঁছে যাবে যে আপনার স্বার্থের হাড়ি কাটে ও সালা ছোকরাটাকে বলি দিতে আমার নিশানা পুরো পুলিশ ভ্যানটাই খাল্লা। সাবধান, মাওবাদী পুলিশের গাড়ি ঘিরে ফেলেছে। সিপাই পিছনো, ফায়ার ফায়ার ফায়ার। সালা, আমার হাতের নিশানা বারবার ভুল হচ্ছে কেন? হয়তো পুলিশ তোর সিনে এদিকেই আসছে। না, আমাকে শীঘ্র এখান থেকে পালাতে হবে। ভাগো কালুয়া, ভাগো ভাগো ভাগো। ওই তো পুলিশগুলো আততায়ীর উদ্দেশ্যে ছুটে যাচ্ছে। আমি তাদের ছোটা শব্দ শুনতে পাচ্ছি। না, এই সুযোগ আমাকে এই অন্ধকারে দুর্গম জঙ্গল ভেদ করে অনির্দিষ্ট পথে পালিয়ে যেতে হবে, যাতে প্রশাসনের শক্ত তল্লাশি সহজেই আমার গা ঘেঁষতে না পারে। আমাকে এখান থেকে পালাতে হবে, পালাতেই হবে। পারবো না, কারণ উটকো ঝামলা মাথায় নেই। আমি আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুকে ফ্রেন্ডস ফলোয়ার্সদেরকে কন্টিনিউ আমার ভিডিও থেকে বঞ্চিত করতে পারবো না। অতএব তাদের জন্য নেক্সট আইটেমের প্র্যাকটিস আমাকে করতেই হবে। छुप छुप कर
বাড়িতে এত বড় একটা বিপদ আর তুমি কিনা মনের আনন্দে নাচ গান করছো। তাহলে কি করবো? আপনার ওই কুলাঙ্গের ছোট ছেলের জন্য বাড়িতে বসে বসে কি মরা কান্না কাঁদবো? আমার ভাবতে ঘেন্না হয়, যার এক ছেলে বড় পুলিশ অফিসার, তার আরেক ছেলে জঘন্য খুনি। আমি বিশ্বাস করি না বৌমা, আমার অঙ্কন খুন করতে পারে না। এর পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র রয়েছে। আপনি তো সেই কথা বলবেন, কারণ আপনার লাইফে তো উচ্ছৃঙ্খলতার মগডালে চড়ে এত বড় অপরাধ করার সাহস পেয়েছে ওই টেবিলটা। এ তুমি কি বলছো বৌমা? অঙ্কনকে কবে তুমি উচ্ছৃঙ্খল হতে দেখেছো? আমার দুই ছেলে আবির আর অঙ্কনকে আমার নিজের আদর্শে আমি গড়ে তুলেছি। তাই তুমি এ বাড়িতে আবিরের স্ত্রী হয়ে আসার পর অঙ্কনকে আমি তোমার প্রতি মাতৃজ্ঞানে পূজা করার মন্ত্রে দীক্ষা দিয়েছি। আজ সেই শিক্ষাটাই যদি তোমার কাছে লাই বলে মনে হয় থাকে, তাহলে বলবো আত্মসুখ সর্বস্ব নেশার সার্থকতা হাতড়াতে তুমি নিজের কাছ থেকে নিজের অস্তিত্বটাকেই হারিয়ে ফেলেছো। বাজে কথা বলবেন না, একদম বাজে কথা বলবেন না। আপনার ওই ক্যারেক্টারলেস ছোট ছেলে অঙ্কনের সম্পর্কে কতটুকু জানেন আপনি? আজ একটা মেয়ে ঘটিত ব্যাপারে খুনির আসামি সাজে হাজতে গেছে, কাল এমন অনেক মেয়ের সর্বনাশের কুকীর্তি প্রকাশ শেষে ওকে ওকে ফাঁসির দড়ি পর্যন্ত টেনে নিয়ে যাবে। এসব তুমি কি বলছো বৌমা? ঠিকই বলছে, যেটা সত্যি তার আভাসটুকু দিয়ে রাখছে। আর আমারও শেষ কথাটা জানিয়ে দিচ্ছি, আপনার বড় ছেলে ডিউটি থেকে বাড়ি ফেললে তাকে বলে এসব ঝামেলা থেকে দূরে থাকতে। আমরা এ বাড়ি ছেড়ে অন্য কোথাও শিফট করব। কিন্তু বৌদি, এই বিপদের সময় কাকা বাবুকে একা ফেলে দূরে চলে যাওয়াটা কি ঠিক হবে? ঠিক হবে কি ঠিক হবে সেটা বোঝার মতো যথেষ্ট জ্ঞান আমার আছে। তাই আমাদের ফ্যামিলি ম্যাটারে কারণ নাক গলানোটা আমি পছন্দ করি না। বৌমা, জুইকে তুমি বুঝে দিচ্ছি বাবা। যখন তখন বাইরে কেউ এসে অনধিকার নাক গলানোটা মোটেই ভদ্রতার পরিচয় নয়। আর আমার কথাটা যদি বুঝতে অসুবিধা না হয়ে থাকে, তাহলে আর একটা উপদেশ কান খুলে শুনে রাখো। অঙ্কনের সঙ্গে নকল প্রেমে জড়িয়ে পড়ে তোমার যে কেচ্চা দুদিন পরে চারিদিকে ছড়িয়ে পড়বে, তার নিন্দে থেকে বাঁচতে যত তাড়াতাড়ি পারো নার্সিং হোমে গিয়ে পেটের এই আপদটাকে নষ্ট করে দাও। এ তুমি কি বললে বৌমা? অঙ্কনের সঙ্গে জুইর প্রেমের সম্পর্ক? না, মানি না। জুই আমার মেয়ের মতো, ওর বাবা মা মারা গেলে ও এক প্রকার আমাদের বাড়িতেই মানুষ হয়েছে। আবির অঙ্কন ওর নিজের দাদার মতো। এই জুই, তুই বল না রে মা, তুই বল, তোর আর অঙ্কনের নামে বৌমা যে কথা বললে তা আসলে মিথ্যে। বল না রে মা, বল, তুই আমাকে উত্তর দে। কি উত্তর দেব কাকা বাবু? আর উত্তর দিলেও তুমি তো বিশ্বাস করবে কি করে? কারণ তোমার বিশ্বাস বোঝাই ভেসেলটা যে ওই বৌদির মিথ্যে ঢেউয়ের ঝাপটায় টলমল করছে। হ্যাঁ কাকা বাবু, তুমি তোমার দোটানা দুর্বিপাকে পড়া মনটাকে বিশ্বাসের কুলে ফিরিয়ে এনে একবার আমার দিকে চেয়ে ভালো করে দেখো তো কাকা বাবু, এখানে কি কোনো পাপের ছায়া দেখতে পাচ্ছ? দেখো, নিষ্পাপ পবিত্রতার শান্ত মূর্তি নিয়ে যে মানবী দেবী আমার সামনে মুখোমুখি পরীক্ষায় দাঁড়িয়েছে, তার মধ্যে কোনো পাপ আড়াল হয়ে আছে কিনা তুমি একটু ভালো করে দেখো। ওর গর্বে বক্তা না ভুলিয়ে নিজের ছেলের কথা ভাবেন, তাহলে আপনার বুকের ছাতিটা ফানুসের মতো চুপসে যাবে। সত্যি বৌদি চুপসে গেল? তোমার মিথ্যে জড়ানো নিন্দের ফানুসটা ওই দুর্নামের আকাশে ওঠার আগে সত্যের তপ্ত বালুতে পড়ে ফেটে চুপসে গেল। এবার আর তোমার কোনো ছল চাতুরি টিকবে না। চুপ কর ছোট লোক মেয়ে,
তোর সাহস তো কম নয়, তুই তুই আমাকে অপমান করিস। অপমান? অপমান তো তুমি যেটা করেছো বৌমা। কি দরকার ছিল এমন একটা ডাহা মিথ্যা কথা বলার? আসলে বৌদি আমাদের সহ্যই করতে পারে না, তাই অঙ্কনদার সঙ্গে মিথ্যে সম্পর্কে জড়িয়ে আমাদের বদনাম করতে চাইছে। কিন্তু কেন বৌমা? আমার অঙ্কন তোমার কিসের এত শত্রু যে তাকে যাই নয় তাই বলে লোক নিন্দে করাতে চাইছো? লোক নিন্দের কি বাকি রেখেছে আপনার ওই গুণধরের ছেলে? জোর করে কবিতার মন পেতে গিয়ে ব্যর্থ হয়ে শেষে কিনা খুনির আসামি সাজলে। খুন খুন আর খুন, ওই এক কথা শুনে শুনে আমার বিরক্তি ধরে গেছে। তোমার অঙ্কনকে না চেনার ভান করে জানোই তাই বলে চলেছো, কিন্তু আমি বলছি আমার অঙ্কন কবিতাকে খুন করেনি। সে খুনি নয়, সে খুনি নয়, সে খুনি। কিন্তু আইন তো সে কথা শুনবে না। আইন চাই প্রমাণ, তাই অঙ্কনকে নির্দোষ প্রমাণিত করার জন্য আজ একজন বড় লয়ারের কাছে গিয়েছিলাম। বাট বেটা হতভাগাটা আমার সে প্রচেষ্টায় ছাই দিয়ে তার অপরাধের ভার আরো বাড়িয়ে দিলে, তাই ওকে বেল করানো তো দূরের কথা, আদালত তার ফাঁসির অর্ডার দেয় কিনা সেটাই চিন্তা। কিন্তু কেন, আবার কি করলো অঙ্কন? কি আবার করবে? কাল রাতে তার কিছু সাঙ্গপাঙ্গ পুলিশের গাড়িতে বোমাবাজি করে পালিয়ে যেতে সাহায্য করেছে। আই মিন পুলিশের সঙ্গে ফাইট করে ফেরার। হ্যাঁ, এই দেখো আজকে নিউজ পেপারটা দেখলে সব বুঝতে পারবে। আমি ক্লিয়ার, এই খুনটা অলরেডি প্ল্যান মাফিক হয়েছে। রাইট, পুলিশের অনুমান ওই গ্যাংটিকে ধরতে পারলে অনেক অপরাধমূলক কাজের হদিশ মিলবে। না না, অঙ্কনদা কখনো এমন খারাপ কাজ করতে পারে না। আমার মনে হয় এটা কোনো এক দুষ্টু ব্যক্তির ষড়যন্ত্র, যে চক্রান্তে জালে আসতে ফিরতে ওরা অঙ্কনদাকে মেরে ফেলতে চায়। কিন্তু কেন, কেন কেউ এমন নিষ্ঠুর দুষ্টামি করে আমার বুক থেকে আমার ছেলেকে কেড়ে নিতে চাইছে? আমার ছেলে তো কারো কোনো ক্ষতি করেনি। তুমি এনে দুশ্চিন্তা করো না বাবা, অঙ্কনকে আইনের ভাগ দিয়ে বাঁচাতে আজ একজন বড় উকিলের সঙ্গে দেখা করব। তার আগে অঙ্কনকে খুঁজে বের করে আইনের কাছে সারেন্ডার করতেই হবে। তার মানে তুমি একজন পুলিশ অফিসার হয়ে অন্যায়ের সঙ্গে আপোষ করবে? তাছাড়া উপায় নেই শিল্পা, হাজার হোক অঙ্কন আমার ছোট ভাই। তাছাড়া একজন উকিল ন্যায়ের সৈনিক হয়ে উপার্জনের জন্য যদি অন্যায়ের পক্ষ নিয়ে আদালতে লড়াই করতে পারে, তাহলে আমি বা আমার ভাইকে বাঁচাতে চাইলে দোষ কোথায়? আমি তোমার স্ত্রী, তাই আমার মতে এক পাও তুমি এগোতে পারো না। হ্যাঁ, আমি তোমার বাবার সম্পত্তি, তো তুমি চাইলেই তোমার কথা মতো আমাকে চালাবে। আমি যেন বউয়ের ভেড়ুয়া আর কি। শোনো, ছোট ভাইয়ের প্রতি কর্তব্য থেকে তুমি চাইলেও আমাকে এক পাও সরিয়ে দিতে পারবে না। জানতে চাইতাম না যদি এটা কোনো মহৎ কাজ হতো। এমনিতে তোমার একা রোজগারে এবারের সবাই 3 বেলা গোগ্রাসে গিলছে, তারপর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব আমাদেরকে সামলাতে হয়। এরপর এমন একটা উটকো ছামলায় তোমাকে আমি একটা টাকাও নষ্ট করতে দেব না। কেন দেবে? মাসে মাসে আমার বেতনের টাকা তোমার মা কি লক্ষ্মীর ভান্ডার থেকে তুলে পাঠাও? কথায় কথায় তুমি আমার বাবা মা তুলে কথা বলতে পারো না। তাহলে এবার তোমাকেই বলি। কি বলবে? তোমার মতো স্ত্রী যে সংসারে গেছে, সে সংসারে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিন কাটাতে হচ্ছে। মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছে। আর আমারও শেষ কথাটা জানিয়ে দিচ্ছি, আমাকে অগ্রাহ্য করে বেশি মাতো বড়ি ফোড়াতে চাইলে না। আমি এর সংসারে আগুন জ্বালিয়ে দেব। আগুন! না না বৌমা, না, এই কথা বলে আমার আবিরের পায়ে তুমি শেকল পরিয়ে দিও না। আজ আমি উপার্জন অক্ষম হয়ে পড়েছি, আর তুমিও যদি এই সময় আত্মকেন্দ্রিক হটো, তার ছোট ছেলেটাকে তিল তিল করে মরতে দেখা ছাড়া আর যে আমার কোনো উপায় থাকবে না। না থাকে ঠুটো জগন্নাথের মতো চুপচাপ বসে থাকো। যে যেমন কর্ম করেছে তাকে সেই রকম কর্মফল ভোগ করতে দেন। আর তোমাকে বলি আবির মুখার্জি, বেশি ভাই করে না নেচে। যদি তোমার সম্মানটুকু বাঁচাতে চাও, তাহলে আজই একটা বাসা বাড়ি ঠিক করো গে যাও। আর যদি লজ্জা শরম খুঁয়ে
এদের সঙ্গে তুমি থাকতে চাও না, তাহলে আমি আমি তোমার কাছ থেকে সেপারেট হয়ে যেতে বাধ্য হব। Understand? I think you better understand. আমার কোন ভাবে এমন কঠিন পরীক্ষা নিচ্ছ ঠাকুর? একদিকে আমার একটা বুকের পাঁজর ভাগ্যের পরিহাসে অপরাধের বোঝা মাথায় নিয়ে দিগ্ভ্রান্ত দিশেহারা, অন্যদিকে আর একটা পাঁজর স্ত্রী রূপ পাষাণের পার্শ্ব চাপে পড়ে সংসার সুখ প্রতিজ্ঞার সম্মুখে দাঁড়িয়ে, আর আমি পরাজিত সংসার কারিগর হয়ে বার্ধক্যের সহায় মুহূর্তে উচিত অনুচিতের গোলক দাদাই কিং কর্তব্য বিমূঢ়। আপনি কাঁদবেন না কাকা বাবু, আপনি শান্ত হন। আবির তার কর্তব্যের পথে বৌদি বাধার প্রাচীর তুলে দাঁড়ালেও এর সমস্যার পাহাড় আমরা লঙ্ঘন করবই। না, এই জটিল সমস্যার সমাধান আমি নিজেই করতে চাই, নইলে সংসারের প্রতি যে কর্তব্যচ্যুত হয়ে বাবা মার দেওয়া শিক্ষাই যে আমার বৃথা হয়ে আবির, তাই সংসারে শিল্পাকে স্ত্রী হিসেবে পেলেও তার কথায় আমি স্বার্থপর সাজার মতো আমি নই বাবা। তাই আমি ঠিক করেছি সংসার তপবনে কর্তব্যের বাল্মীকি হয়ে তোমার মুখের হাসি অঙ্কনকে তোমার বুকে ফিরিয়ে আনতে তার কেসটা নিজের দায়িত্বাধীন পাওয়ার আবেদন করব ওই ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে। তারপর আমি আমার ট্রান্সফার মঞ্জুর করব ওই হাউস গ্রাম। তাই কর বাবা, তাই কর। ওরে, আমি তোকে আশীর্বাদ করছি, ভাতৃস্নেহের এই বিশাল কর্ম উদ্দেশ্যে তুই হস সাফল্যে অদ্বিতীয়। কারণ সমাজ, সংসার, আইন, আদালত সবাই আমার অঙ্কনকে খুনি বললেও আমি জানি যে আমার আদর্শের খড় মাটি দিয়ে গড়া ওই দেব শিশুটা কখনো খারাপ হয়ে যেতে পারে না, কখনো না। পারছি না, আর আমি এক পাও হাঁটতে পারছি না। কাল রাত থেকে আজ বিকেল গড়িয়ে যেতে বসেছে, পুলিশের হাত থেকে পালিয়ে একটানা জঙ্গলের মধ্যে দিয়ে ছুটতে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। এদিকে এত চেষ্টা করে আমি হাতের হ্যান্ডকাপটা কিছুতেই ভেঙে ফেলতে পারছি না। এটা না ভাঙতে পারলে আমি মাথা গোজার টাই জোগাড় করতে পারবো না। লোকে আমাকে পুলিশে তুলে দেবে। ভীষণ চেষ্টা পেয়েছে। ধারে কাছে কোথাও যদি একটু জল পেতাম, ওই তো দূরে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, কিন্তু ওখানে তো এক পাল গরু ছাগল ভিড় করে জল খেতে নামছে। আমার মনে হয় কাছিপিটি কোনো লোকালয় আছে। দেখা যাক সঙ্গে যদি গোষ্ঠীর রাখাল থাকে তবে সে এবার বাড়ি ফিরবে। আমি ততক্ষণ ওই ঝোপটার আড়ালে একটু অপেক্ষা করি। লাই কারো লিগে আমি কোন অপেক্ষা করব? তোরা কোথায় আয় না কেন? আমার মেরম ডাঙ্গি ঝর্ণার জল খাইয়ে ঘরের বাটে গেছে বটে, আর শুন না কেন আর সাজের বেলা তোরা তাড়াতাড়ি মুদের কেন আয় না কেন? তোদের একটা নতুন লাজ গান শেখাই দেব বটে। কি বললি? কি গান? তবে শুন না কেন?
মাদল বাজে বাজে তালে তালে, মাদল বাজে বাজে তালে তালে, মাদল বাজে বাজে তালে তালে, মাদল বাজে বাজে তালে তালে। হো 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 ওই বরং বড় গোটা দিনটা জঙ্গলে ঘুরে ঘুরে এই শিশি কিনা এই শিকার তো সুপাই মুরমুর হাতে লাগলো বটে। যাকে সন্ধে নামতে চললো আর চিন্তা ভাবনা লাই করি এটাকেই রুষা করি গরম ভাতের সঙ্গে ভাই বহিনী মিলে সাবাল করে দেব ঘা। কিন্তু কিন্তু আমার ফুলকি বহিনটা গেল কোথায়? এক্ষুনি কি তার ডাংরি মেরান চরে হলে গেলাই? আরে হো পরমাই তুই একাজে বাটে হিজুবে এই লাগান লাগান হিজুবে যে তুই কেন দাদা আজ যে বড় খুশি লাগছে তোকে। আরে লাগবেই লাই। আরে দেখ কেনে কি শিকারটা করলাম বটে। দেখ 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 এটা তো তোহর রে দাদা, এই তুই এতটা খুশি হচ্ছিস কেন? তোহর কি আমি দেখে লাই না শুনে লাই? আরে সি কুথদাল লেগি খুশি হয় লাই রে বুই। খুশিটা হচ্ছে যে তোদিন পর এ মোর পাড়া শিকারটা ধরলাম বটে। তুই এক কাম কর কেন লগন বাড়ি ফিরে এটাকে রাঁধে ফেলা আর পেট ভরে আরে ডাকার মাংস খাবো। হবে হবে দাদা হবে। আজ তুই ইটার মাংস খাবার কথা বলছিস? বলছি আরে তাতে কি হয়েছে? কিছু হয় নাই রে দাদা, কিছু হয় নাই। এতটুকুন বেলা থেকে যেটা তুই আমাকে ছোট দিসলাই বলতিস এটা ছুলে আমার জাত যাবে, আর আজ বলছিস কি না? হাই মারাং বুড়ো সে কুথা তোমার একদম মনে ছিলাই বটে। মনিতে তো ঢের কিছু লাই রে দাদা। এতটুকুন বেলায় আমি একদিন জিগি ধরেছিলাম তোহর মাংস খাবো বলে। তুই বলেছিলিস এটা খেতে লাই রে আপন করে, এটা সাপ বটে, গো সাপ। ঠিক বটে, তুই ঠিক কোথায় বলছিস কেন? আচ্ছা দাদা, আমাদের সন্তান জাতি সবাই তো তহর শুকরি মেরুম ডান্ডি খায়, তবে তুই আমাকে খেতে দিসলাই কেন? আরে কেনে আবার দুনিয়া তুঝে বদলাচ্ছে রে বহিন। আমরা সান্তাল বলে কি সব দিন এগুলোর খাবো বটে? আরে তোরা আমাদের আগাম দিনের ছেলে মেয়েরা এসব রুচি নিয়ে থাকলে আরে আমরা ভাদ্র হব কেমন করি? আমাকে এটাকে বদলালে কি গোটা সন্তান জাতিটা ভাদ্র হয়ে যাবে? সাগুন লক্ষণ মতি এখন আমি বাহামনে এরা তো সকল খায়, এরা লিসা করে, এদেরকে বদলাতে হবে ক্লাই? হবে হবে, সময় একদিন ঠিক বদলে যাবে। দেখছিস লাই আমাদের এই বেহর জাতির লোকগুলো টুকুস টুকুস করে বুঝতে শিখেছে বলে তো আজ আমাদের সন্তানরা ওই জঙ্গল ছেড়ে শহরে যে মাস্টার ডাক্তার হচ্ছে আরে নেতা মন্ত্রী হচ্ছে। তুই ঠিক বলেছিস দাদা, আমাদের সন্তান জাতির মানুষগুলা নিয়ে তো সকল হচ্ছে, তবু তবু এই ঝাড়খাই মানুষদের দুঃখটা কেউ ফিরেও দেখলো ক্লাই? বলকি মনে কত আশা ছিল লেখাপড়া শিখে বড় হব, চাকরি করব, এই গায়ে একটা মস্ত বড় স্কুল নিয়ে আসবো, যাতে যাতে এখানকার ছেলে মেয়েরা লেখাপড়া শিখে বাপ মায়ের কষ্টটা দূর করে। কিন্তু কিন্তু সেই তিনি গেলা সালপাতার ছাউনি স্কুলটা পাস দিয়ে আমার স্বপ্নগুলা রে মনের ভিতরে অভাবের পাথর চাপা পড়ে শেষ হয়ে গেল রে দাদা, শেষ হয়ে গেল। দুঃখ করিস নাই বহিন, আমি তোকে নেকা পড়ে শিখাতে দূরের হই স্কুলে পড়তে পাইলাই তো কি হয়েছে? দাদা আমি তোকে বড় চাকরি করা বড় বিহা দিব, তখন দেখে নিস কিনা আর তোকে কাঠ গুলাতে হবে নাই আর মেরম ডাংরি চলতে হবে নাই। আর সেই লেগেই তো আরে দূরের ওই ঝোপের ডালটা এমন পাড়া লড়ে উঠলো কেন? হয়তো হয়তো কিসের পায়ের শব্দ, শুকনো পাতাগুলো খুসখুস করলে মনে পড়ে লেগড়ে ওত পেতে বসে আছে মেরম ধরবে বলে। বেহরটাকে হাজ আমি শেষ করে দিব। হবে হবে, এটা দেখতে নয়, এটা মানুষ বটে। মানুষ বুঝলাম বটে, শালা আমাদের আতুর কোন বেহর ছোকরা হবে নিশ্চয় তোর পিছন ধরে লুকায় আছে।
ভেবেছে আমি চলে গেলে উহার মতলবটা বের করবে। এই শালা, এই বেরিয়ে কেন, বেরিয়ে, না হলে জিয়ার মনুর কালে প্রাণ যাবে। কি রে সারা করছিস লাই কেন? ওই দেখ দাদা, বেহুরটা ঝোপ থেকে বিরাচ্ছে বটে, কিন্তু এটা তো আমাদের এত ছোকরা লয়ে বটে। আমার মনে হয় পরদেশি দিকু ছোকরা হবে বটে। হাই মারাং বুড়ু, হাতে আবার হাত কুড়া রয়েছে। তবে এ ছোট্ট তো কোনো আসামি হবে বটে, নিশ্চয়ই পুলিশের হাত থেকে পলাই আসিয়াছে। বাবু, চুরি ডাকাতি করেছিস নাকি? কি হলো রে বাবু, আমার দাদার কথাটার জবাব দিচ্ছিস লাই কেন? হে বাবু, তোর ঘর কোথেকে বাবু? তুই এখানে আসলি কি মন করি? বাবুটার মুখ দেখে মনে হয় বাবুটার বেজায় ভুক পাইছে, তাই কথাটাও বলতে পারছে ক্লাই। আরে বাবু, ভুক পাইছে তোকে? আরে হিত কোনো কথা বলছে গেলাই, চল এটাকে ধরিয়ে নিয়ে গিয়ে ঘরে বেঁধে রাখি, তারপর কাল সকাল হলে সুদূরে গিয়ে থানায় খবর দেব পাঠে। দয়া করে তুমি থানায় খবর দিও না। আমি তোমার পায়ে পড়ি। আরে করছিস কি? আরে আমি সান্তাল মানুষ, আমার ঘর ধরিস লাই। সাঁওতাল হলেও তুমি তো মানুষ, তোমার তো হৃদয় রয়েছে। আমি তোমার সেই হৃদয়ের কাছে, তোমার মনুষ্যত্বের কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি, আমার প্রতি নিতে হয় না। বিশেষ করে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো দোষ করিনি। কে এটা? অবিকল কবিতার মতোই দেখতে, সেই মুখ, সেই চোখ, ভগবানের কি আশ্চর্য সৃষ্টি। মেয়েটা হুবহু কবিতার নকল। আমার বোনের পানে চেয়ে এমন করে কি দেখছিস? ওই নিষ্পাপ ফুলের মতো মুখের দর্পণে নিজের প্রতিবিম্বটাকে তার মানে তুই? তোমরা আমার এই মুখটার দিকে ভালো করে চেয়ে দেখো তো, পাপের কোনো চিহ্ন দেখতে পাও নাকি? অপরাধী কোনো স্পর্শ খুঁজে পাও নাকি? পাগল হয়ে গেলি বাবু, তোর মুখটা তো অসহায় ছিল মানুষের মতো, পাপ থাকলে তো এমন করার চেহারাটা হতো বলাই। তবু আমাকে মিথ্যে অপরাধী সাজিয়ে ফাঁসির দড়িতে তুলিতে চেয়েছিল। হায় বাপ, এমন সুন্দর ভগবানের মতো রাঙা বাবু তোর ফাঁসি দিতে চায়? ওরা শয়তান, খুব বড় শয়তান। তাই চক্রান্তে জালে জড়িয়ে ওরা আমার ভবিষ্যৎটাকে নষ্ট করতে চায়। আমি একজন সৎ শিক্ষিত আদর্শবান ছেলে। হাপে তোর এতগুলোর কথার মানে আমি ঠিক বুঝতে পারলাম নাই বাবু। তুই হুই পড়াশোনার কথা বুঝলাম বটে, আমি বিএ ফার্স্ট ক্লাস পাস। তুই থাম না কেন, আর তোকে বলতে হবে ক্লাই, বাকিটা আমি দাদাকে বোঝাই বলে দিচ্ছি। হ্যাঁ বল। তুই জানিস না দাদা, আমাদের মোল্লা রবিন মান্ডির বহুর ভাই ওই পড়ার ছোকরাটা ক্লাস বিয়া পাস করে মস্ত বড় চাকরি করছে। ও বিহা পাস? তুমি ও পাসটা তো আমি ঢের দিন আগে করেছিলাম বাবু। ওটা বিহা পাস নয়, ওটা বিএ পাস। বর্ষিতে নতুন বউ আনতে যাটাকে তোরা বলিস বিয়ে, আর আমরা বলি বিহা। ও বাবু, আমার বহিনটা গ্রামে 3 ক্লাস তো পাস দিচ্ছে, এই সব ভালো বুঝে বটে। না, বিহার বিয়ে এক হলেও এ বিয়ে কিন্তু আলাদা। এটা হলো পড়াশোনার ডিগ্রি, যেমন বিএ, এমএ, বিএড এইরকম। হাই গরম বা নি তো ये বুঝোকে দা, আমার বহিনের 3 ক্লাস তো তুমি ফেল মারি গেল। মেন খা আমি উহার কাছে ফেল মার পকলাই, ওকে যখন আমি হাতের মুঠোয় পেয়েছি তখন ওকে আমি কামে লাগাইই ছাড়বো। যাক রে বাবু, আসল কথা হলো বাবু, তুই এখন আমার ঘরে চল, সেখানকে বসে তোর সকল কথাগুলো শুনবো খালি। তুমি ডর করিস লাই, আমি সন্তান অতুল সন্তান বটে, মিছা কথা বলে তোকে আমি পুলিশে দিবকলাই। দাদা ঠিক কথাটাই বলেছি, তুই একটু আগে বললি ক্লাই খারাপ মানুষগুলান মিছা কথা বলে দুষ চাপাইছে তোকে। আমাদের শান্তার জাতির মানুষগুলান খারাপ লই বটে, তোর যতদিন ইচ্ছা তুই এখানে থেকে জানা কেন, তোকে কেউ কিচ্ছু বলবে ক্লাই। থাকতে তো আমাকে হবেই ফুলকি, কারণ তোমার মাঝেই আমি আমার মিথ্যে অপরাধের সত্যতা প্রমাণের দিশা খুঁজে পেয়েছি। হে বাবু, তুই কি ভাবছিস? আগে চল
আমার ঘরে গিয়ে আগে তোর হাত কোটা ভেঙে দেই কেন, তারপর 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 তোকে একটা কথা দিতে হবে। কথা হ্যাঁ, আমাদের গড়হরমের টিকলিমণি স্কুলটা 3 সন হলো বন্ধ হয়ে পড়ে আছে, ওটাকে আবার নতুন করে তোকে খুলতে হবে। আরে তোর মাস্টার মা আমরা মেটাই দিব, খালি আমাদের ছিলা পুলাদের টুকুসখানি মানুষ করে দিবি, যাতে ঝাড়গ্রামের আদিবাসীরা আর কেউ যেন লক্ষ্য লাই থাকে বাবু। কোথাতে বাবু, আমাকে আরো ঢের ক্লাসের পড়াটা শিখাই দিবি, তোদের মতো ভদ্র কথা বলা শিখাই দিবি। কোথা দে বাবু, কোথা দে। কোথা দে বাবু, তুই কোথা দে, আমার বহিনের স্বপ্ন তো তুই পুরা করবি। কোথা দে বাবু, তুই কোথা দে। কোথা দে বাবু, তুই কোথা দে। কথা দিলাম। তাহলে তুই এখন আমাদের ডেরাই চল। না না, আর আমি কাঁদবো না, আর আমি কাঁদবো না, আর আমি ভগবানকে ডেকে ডেকে চোখের জলে মুখ ভাসাবো না। কারণ কারণ ওই পাষাণ প্রতিমা ভগবান যে বড় নিষ্ঠুর, বড় নির্দয়। তাই তো কত সহজে আমার মেয়েটাকে কেড়ে নিয়ে আমাকে কাঙালিনী সাজিয়ে দিয়েছে। কাঙালিনী। তাই আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, কোনো দিনের জন্য ঠাকুর ঘরে ঢুকবো না, কোনো দেব দেবীর মুখ দর্শন করবো না, এমনকি ওদের নামও পর্যন্ত মুখে উচ্চারণ করবো না, কোনোদিনও না। না মাসিমা না, এমন অধর্মের কথা বলবেন না। দেব দেবী ঠাকুর দেবতাকে স্মরণ নিয়েই তো মানুষকে পরপারের রাস্তাটা পরিষ্কার করে নিতে হয়। তা না হলে নিজের অজান্তে করা একটু আধটু পাপের ভার যে চেপে খুলে নরক ঘাটিয়ে ছাড়বে। রঞ্জিত, তুমি শুধু আমি নয় মাসিমা, আমার সঙ্গে আমার হতভাগ্য দাদাও এসেছে। পরাগ এসেছে, পরাগ কই কই কোথায় সে? বাইরে বৌদির লাগানো বকুল গাছটার তলায় দাঁড়িয়ে কেঁদে নিজেকে একটু হালকা করে নিচ্ছে। রঞ্জিত, নিষ্ঠুর ভগবান আপনাদের সঙ্গে আমাদের সম্পর্কটা বন্ধ করে দিতে চাইছেন, কিন্তু আমরা তা নিঃস্বার্থভাবে বজায় রাখার জন্য চেপে খুলে না এসে পারলাম না। তার মানে বৌদি আমাদের সম্পর্কের প্রথম লগ্নে চলে গিয়ে শুধু আপনাকে কাঁদিয়ে যায়নি মাসিমা, আমাদেরকেও সারাটা জীবন চোখের জলে ভাসিয়ে দিয়ে গেছে। রঞ্জিত, আর আমার দাদা তো বৌদির সঙ্গে পাগলের মতো অর্ধমৃত জীবন বয়ে বেড়াচ্ছে। জানি না ভবিষ্যৎ ওর কি হবে। আমাদের সব সর্বনাশের হতা ওই অঙ্কন বুঝতে পারেনি যে তলে তলে এত বড় শয়তান সে। শুধু শয়তান নয় মাসিমা, ও একটা কালপেট। না হলে ভাবুন তো, ওই পুলিশের হাতে ধরা পড়া সত্ত্বেও ও কিভাবে পালিয়ে গেল। পালিয়েও বেশি দিন বাঁচতে পারবে না রঞ্জিত দাদা। আর যারা ওকে পালিয়ে যেতে সাহায্য করেছে তারাও বেশি দিন নিজেদের আড়ালে রাখতে পারবে না। প্রশাসনের শক্ত হাত খুব শীঘ্রই ওদের টেনে বের করবেই, আর সেদিন সবকটা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি পাবেই। তাহলে সেদিন আমি মা কালীর মন্দিরে জোড়া পাঠা বলি চড়াবো, রাস্তার সমস্ত ভিখারদেরকে ডেকে ডেকে খাওয়াবো, তাদেরকে নতুন বস্ত্র দান করবো, তবেই তো আমার মনের আগুনটা নিভবে দাদা। কিন্তু আমার মনের শান্তি যে কোনোদিন ফিরে আসবে না রে রঞ্জিত দাদা। কারণ তোর বৌদির প্রতি আমার ভালোবাসা ঘাসের উপর শিশির বিন্দু নয়, যে ঝরে গেলে তার চিহ্নটুকু থাকবে না। আমি বুঝি দাদা, আমি বুঝি, কিন্তু নিয়তিকে বাধ্যতে এই কথাও তো মিথ্যে নয়। তাই পরিস্থিতিকে মেনে নিয়ে এগিয়ে চলাই তো মানুষের ধর্ম। মাসিমা মনের ব্যথা, বুকের যন্ত্রণাকে বুকে চেপে রেখে আপনার মেয়ের পুণ্য স্মৃতিটুকু সারাটা জীবন চোখের সামনে ধরে রাখবো বলে আমরা তার পবিত্র সমাধি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল থেকে কাজ শুরু হবে এবং আসন্ন পূর্ণিমা তিথিতেই সেই সমাধি বেদিতেই আমরা সকলে ফুলের মালা ও পুষ্পার্ঘ অর্পণ করব। আপনাকেও আমন্ত্রণ থাকলো আমার বৌদির স্বর্গীয় আত্মার শ্রদ্ধার সভায়। আপনিও যোগদান করবেন। করবো বাবা,
নিশ্চয় করব। মেয়ের শোকে মনটা জর্জরিত হলেও ধৈর্যের ছেলে বুকে নিয়ে তার সমাধিতে আমি মাল্য অর্পণ করতে নিশ্চয়ই যাব। আর চোখের জলে তার কাছে প্রতিজ্ঞা করে আসবো, যতদিন না খুনির সাজা দেখতে পাচ্ছি ততদিন এই অভাগিনী মা হয়ে নিজেকে আমি সব সুখ থেকে বঞ্চিত রাখবো। সব সুখ থেকে। এই বুড়ি তো দেখছি আমার ছেলে খুলে ছাড়বে না 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 মাসিমা, আর এসব কথা ঘেটে আমি আর আমার বুকের যন্ত্রণাটাকে বাড়াতে চাই না। তাহলে এই কথাই থাকলো, সামনের নির্দিষ্ট দিনে আপনি নিশ্চয়ই আসছেন। আজ আমি চলি, নমস্কার। ওহে যা দাদা, যাওয়ার আগে তুমিও মাসিমার সাথে দুদণ্ড কথা বলে এসো, তাতে দুজনেরই মনের শান্তি মিটবে। আজ আমি চলি। বাবা পরাগ, বুঝতেই তো পারছো আমাদের কারোর মনের অবস্থা ভালো নয়, তাই তো কথায় কথায় রঞ্জিতকে এক গ্লাস জলও দিতে পারিনি। তুমি চলো বাবা, ভেতরে গিয়ে জল খাওয়ারটুকু খেয়ে যেও। না মা, খাওয়ার জন্য আমাকে বাধ্য করবেন না। কবিতাকে হারিয়ে আমার খিদে ঘুম সব ঘুচে গেছে। মাধবী, আপনি এখানে কেন এসেছেন? ও কথা বলো না বোন। ছেলেটার মিথ্যে অপরাধ বোধ আমার পায়ের শেকল হয়ে কটা দিন আমাকে জোর করে আটকে রেখেছিল, তাই তো সমবেদনাটুকু জানাতে আসতে পারিনি। সমবেদনা? সমবেদনা? আরে কিসের সমবেদনা? আমার স্ত্রীর তো অকস্মাৎ মৃত্যু হয়নি, তাকে আপনার ছেলে, হ্যাঁ আপনার ছেলে তাকে নির্মম ভাবে খুন করেছে। তাহলে কিসে কিসে আপনি আমাদের সমবেতি? হ্যাঁ কিসে? যান, বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। আউট! আই সে ইউ গেট আউট! পরাগ ঠিক কথা বলেছে। আর কখনো আপনি আমাদের বাড়িতে আসবেন না, কারণ এরপরে আর কোনোভাবে আমাদের মধ্যে কোনো অভিন্ন সম্পর্ক থাকতে পারে না। তার মানে তুমিও বিশ্বাস করো যে আমার ছেলে না, ওর নাম আপনি আমার সামনে উচ্চারণ করবেন না। ওই নামটা শুনলে আমার ঘৃণা হয়, ঘৃণা। আর আমার এই কোমল নারী হৃদয়টা অভিশাপ মুখরা হয়ে শুধু অভিশাপ দিতে ইচ্ছে করছে। অভিশাপ। দাও তোমরা যত পারো ওই হতভাগাটাকে অভিশাপে অভিশাপে ভরিয়ে দাও। কিন্তু আমার আত্মবিশ্বাস যেদিন প্রকৃত সত্য বলে প্রমাণিত হবে, সেদিন তোমাদের এই বিরূপ ধারণার জন্য অনুশোচনার অন্ত থাকবে না। না, অঙ্কনের জন্য আমরা কোনোদিনও অনুশোচনা করব না, বরং পুলিশের সচেতন প্রচেষ্টায় ধরা পড়ে যদি তার ফাঁসি হয়, কিংবা পুলিশের নাগালে এসে সে যদি এনকাউন্টারে মারা যায়, তাহলে সেদিনই আমরা পরম তৃপ্তি পাবো। শুধু তৃপ্তি নয়, মেয়ের শোকে যে আগুন আমার হৃদয়ে দাউ দাউ করে জ্বলছে, যতক্ষণ না আপনার ছেলে অঙ্কনকে চিতার আগুনে পুড়ে ছাই হতে দেখেছি, ততদিন সেই আগুন নিভবে না, কোনোদিনও না। তবে কি তোমরা চাইছো অঙ্কনদার প্রাণদণ্ড? হ্যাঁ, আমি তাই চাইছি। না, তুমি তা চাইলেও অঙ্কনদা যদি বাস্তবে দোষী না হয়ে থাকে, তাহলে ভগবান তা কখনো পূরণ করবেন না। তুই ঠিক কথাই বলেছিস মা। ভগবান অন্তর্যামী, তিনি কখনোই আমার চোখের জল ব্যর্থ হতে দেবেন না। তুই দেখে নিস মা, তুই দেখে নিস, একদিন প্রকৃত সত্য প্রমাণিত হবে যে অঙ্কন আসলে অপরাধী নয়। আপনি কি আপনার খেয়ালি মনের এই সব কথাগুলো শোনানোর জন্যই এখানে এসেছেন? না না, এসেছিলাম প্রতিবেশীর সম্পর্ক নিয়ে সুখ দুঃখের ভাগিদার হতে। কিন্তু তুমি যখন সেই সম্পর্কের মাঝে জীবন যন্ত্রণার পোড়া মাটি দিয়ে ভুলের প্রাচীর গড়ে দিলে, তখন তো সেই ভুল ভাঙার প্রতীক্ষায় আমাকে প্রহর গুনতেই হবে। শুনতে
কথাগুলো বেশ ভালোই লাগছে। মনে হচ্ছে পুরো ঘটনাটাই একটা স্বপ্নাচ্ছন্ন কালো রাত্রি, যা ঘুম ভেঙে গেলে সকালে তা মিথ্যে হয়ে যাবে। সত্য মিথ্যা সেটা সময়ই বলবে। তবে আমি বলছি অঙ্কনদা কখনো হত্যাকাণ্ডের নায়ক হতে পারে না। আমি আপ্রাণ চেষ্টা করব আসল সত্যটা উদ্ঘাটন করা। তুই সত্য উদ্ঘাটনের সূত্রপাত আমার বড় ছেলে আবির করেই দিয়েছে। বিশ্বাসের শক্ত মাটিতে পা রেখে আসার পথে এগিয়ে যেতে সে তার চাকরি স্থানান্তরিত করেছে ওই আউস গ্রাম থানায়। কাকাবাবু, আমার অঙ্কনকে যতই মিথ্যার ফাঁদে ফেলে খুনি সাজাতে চান না কেন, আমার আবিরের প্রচেষ্টায় যদি প্রমাণিত হয় অঙ্কন নির্দোষ, তাহলে আজ যারা মিথ্যার ভেসাতে গাইছে কাল তাদের মুখোশ কেড়ে নিয়ে সত্য, ন্যায় আর আদর্শের বিচারশালায় আমি তাদের যথাযোগ্য বিচার আকুতি করব। আর যদি আমার ছেলে প্রকৃত খুনি বলে প্রমাণিত হয়ে থাকে, তাহলে পিতৃস্নেহের ফলগু ধারাকে পাষাণের বাঁধে ওই আদালতে করে জড়ে গিয়ে বলবো, মহামান্য ধর্মাবতার, ওই কুলাঙ্গারটার জন্য আমার কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, ওই হতভাগাটার জন্য আমার। ওকে আপনি ফাঁসিতে ঝুলিয়ে দিন, ওকে আপনি ফাঁসিতে ঝুলিয়ে দিন, ওকে আপনি ফাঁসিতে ঝুলিয়ে দিন। কাকাবাবু! ঝুলিয়ে দেব। আর আমি দাদাটাকে ধরতে পারলে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেব। শালা পাঁঠার বাচ্চা ভেবেছে হাত ফচকে বেরিয়ে কে বেঁচে যাবি? কখনো না। আমার নাম হচ্ছে ফড়িং শর্মা। ওই মেদিনীপুর ধর্মার চকে ট্রাফিক পুলিশ থেকে প্রমোশন পেতে পেতে আমি ছোট দারোগা হয়েছি। ওতে দুনিয়া তোড় ফাড় করে আমি বের করে আনবো। পারবেন না। যে ক্রিমিনালটা ওই পথের মাঝে বোমাবাজি করে আপনাদেরকে ছাগল বানিয়ে পগার পার হয়ে যেতে পারে, তাকে খুঁজে বের করা এত সহজ কাজ নয় স্যার। ছাগল বানিয়ে? তার মানে তুই কি বলতে চাইছিস কাটতে? ওই যে পাড়া পড়শি থাকলে জেগে টুক করে দুকমুক, আর খিড়কি দরজা খোলা আছে, আস্তে আস্তে ঢোক বেটা, আস্তে আস্তে ঢোক বেটা, আস্তে আস্তে ঢোক। চাস শালা, তুই যে একেবারে কালিদাসের বাপ হয়ে গেলি। হিয়ালি করে কথা বলছিস? হিয়ালি নয় স্যার, হিয়ালি নয়, ওটা একটা গান। চকলেট পটকার মতো ওই মার্কেটে ফাটলো, আর অমনি 13 থেকে 73 তফাৎ এক হয়ে গেল। এতক্ষণে বুঝলাম। এই জন্যই কদিন ধরে গিন্নি আমার কানে গুঁতো মারছে, বলছে ওগো শুনছো ওই গানের রিংটোনটা আমার মোবাইলে সেট করে দাও না। তা আমি বললাম কোন গানটা? অমনি দাঁড় কাকের মতো গেয়ে উঠলো, ওই ছানা ঘুমাই ঘুমাই রে গায়ে দেবো কথা। আরে ছানা না ঘুমালে ছানার বাপ, ছানার বাপ কোথায়? ফ্যান্টাস্টিক! আপনার গিন্নির পছন্দ আছে বলতে হয়, কিন্তু স্যার আপনার স্ত্রীর বয়স তো আপনার হাঁটুর সমান, তাহলে উনি আপনাকে পছন্দ করলেন কি করে? বিয়ে করতে রাজি হলেন কি করে? ওই যে চাকরি, হ্যাঁ? টাকা। সত্যি? তবে জানিস কাটতে, মাঝে মাঝে না বউটার জন্য আমার বড় কষ্ট হয়। রাতে ঘুম হয় না। মাঝে মাঝে ভাবি কেন জেনে শুনে ওই আগুনের গোলায় হাত দিলাম। এখন না পারছি বউয়ের মন জোগাতে, আর না পারছি নিজের মনটাকে শক্ত করতে। তার মানে বেটা 0 ডিগ্রি সেলসিয়াসের মাল। বেটা ঘুঘু মাল হাই জাম্প মারার চেষ্টা করছে, কিন্তু ও জানে না মাল চেনে দারোগা বাবু। স্যার আপনাকে একটা পরামর্শ দেব, যদি আপনি বিশ্বাস করেন। বল বল না, বল কার্তিক বল। আমি তো সব কথা শুনতে রাজি আছি। তাহলে কাল সকালে ঘুম থেকে উঠে শিশি ধরে হিসি করবেন, মানে শিশির মধ্যে হিসি করবেন। শিশির মধ্যে হিসি? হ্যাঁ,
পরিষ্কার শিশির মধ্যে হিসি করবেন। তারপর ওই দালালদের গাড়িতে সিট রিজার্ভ করে সোজা চলে যাবেন ময়ূরভঞ্জের পাহাড়তলি কবিরাজ মহাশয়ের কাছে। কবিরাজ? শুধু কবিরাজ নয় স্যার, ওই জ্যোতিষ কবিরাজ 5 মাইল দূর থেকে আপনার শিশির হিসি রেখে প্যাথোলজির রিপোর্ট বের করে দেবেন। ব্যাস, তারপর নিয়ম করে উনার পুরিয়া কয়েকদিন খেলেই দেখবেন আপনার বউ থাকতে শালি আপনার আধা ঘর বাড়ি হয়ে বসে আছে। আর তখন আপনি মনের অন্ধে পীড়িত করেলে সজনী, সময় চলে গেলে আর পাবিনি ধনী, সময় চলে গেলে আর পাবিনি আর পাবে না ধনী, সময় চলে গেলে আর পাবে না। ওয়ান্ডারফুল, রিয়েলি অ্যামেজিং। থানার মধ্যে কি সুন্দর ডিউটি করছেন, দেখে মনে হচ্ছে এটা পাড়ার কোনো ক্লাব ঘর কিংবা আড্ডাখানা। আড্ডাখানা? তার মানে আপনি বলতে চাইছেন ভাইটির গানের গলা খুব মিষ্টি, তাছাড়া আপনাকেও খুব বানিয়েছে। একজন অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে উর্দির বদলে স্যান্ডো গেঞ্জি, মাথার টুপি হাতে, আবার হাতে হ্যান্ডকাপের বদলে ছাগল বাঁধা দড়ি। এতে ওনার কি দোষ বলুন? সাত করে ওনার গিন্নি একটা পাঁঠা রেখেছিলেন, আর সেই হারামজাদা পাঁঠাটা বাঁধন খুলে ল্যাং মেরে দিয়েছে। হারামজাদাটাকে ওই চাকরির ডিউটির পথে মাঠে নিয়ে গিয়ে ঠুকে দিয়ে আসবো বলে মারতে গিয়েছিলাম। যেমনি ওর গলায় দড়িটা দিতে গিয়েছি অমনি নেচে উঠলো। তারপর আমার কাঁধ থেকে শার্টটা ওর মাথায় গিয়ে পড়লো। তারপর দর দর করতে করতে একেবারে পগার পার। আমিও সেই সুযোগে ওই পথ দিয়ে আসছিলাম থানায় একটু পার্টি টাটি করবো বলে। হঠাৎ দেখি স্যারের পাঁঠাটা অন্ধের মতো ছুটোছুটি করছে। অনেক কষ্টে ওটাকে ধরে আমি ওই ইউনিফর্মটা উদ্ধার করলাম। অবশ্য ভালোই হলো, মোকাই পেয়ে ওই শার্টটা গায়ে দিয়ে পরীক্ষা করে দেখে নিলাম আমাদের সঙ্গে ওই পুলিশের মেজাজের ইমেজটা কত তফাৎ। তাই বলি, এই ছুচো থোপড়া মালটা পুলিশ হয় কি করে? তা কি বুঝলে পুলিশের পোশাকের ইমেজ গরমটা বেশি না কম? আরে ধ্যাৎ, কম হলো কি আমরা কখনো? যা শালা, তখন থেকে তো মাইন্ড করিনি। তুমি বুঝি মালটা এই এলাকায় নতুন বলে মনে হচ্ছে? আমিও তখন ভাবছি কোথায় যেন তোমায় দেখেছি মনে হচ্ছে। মনে হচ্ছে? তাহলে আরেকটু চিন্তা করে দেখো, যদি চিনতে পারো। আবে হেনতারা না করে সরাসরি বল, তুই কে? থানায় কেন এসেছিস? এবার বুঝতে পারলি তো? তোদের মতো গুন্ডাদের তেজটা নামিয়ে দেওয়ার জন্য আমি এসেছি। আর আমি যে কে সেটা জানতে পারলে মঙ্গল গ্রহে পালিয়ে যাওয়ার জন্য পথ খুঁজে বেড়াবে। চাপ বাবা, এই যে দেখছি একেবারে হিরো মার্কা, ওই কি যেন বলে গুন্ডা। গুন্ডা নয়, পুলিশ অফিসার। আজ থেকেই এই থানার ইনচার্জ ইন্সপেক্টর আবির মুখার্জি। উল্টো করে টুপিটা পরে ফেললেন? না মানে স্যার, এই বিনা ইনফরমেশনে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সেটাই ডিসাইড। রিপোর্ট আছে কোন একজন দুষ্ট অজগরের গোলামি করে এই থানাটাকে আপনার আড্ডাখানা আর সুরিখানা বানিয়ে ফেলেছেন। তাই কোন সৎ পুলিশ অফিসার এখানে বেশি দিন টিকতে পারে না, ট্রান্সফার নিয়ে চলে যেতে হয়। কিন্তু আমি কিন্তু সেসব অফিসারের থেকে আমার কিন্তু একটা গুণ বাড়া, আর সেটা হলো দুষ্কৃতিকারীর শেষ থেকে ছাড়া। আপনি কিন্তু ভুল জায়গায় পা ফেললেন অফিসার। ভুল কি ঠিক আমি জেনেই সেই পা ফেলেছি, আর সেই পায়ের শব্দে গোটা আউশ গ্রাম কাঁপতে শুরু করবে। চ্যালেঞ্জ রাখছেন? রাখারাখি রিপোর্ট এই আবির মুখার্জি করে না, আমি যা করি কুইক অ্যাকশন। অফিসার ফরিং শর্মা, ইয়েস স্যার। ওটাকে লক আপে পুরে দিন। এই না হলে লোকে তোমাকে পুলিশ অফিসার বলে মান্য করে। ট্রান্সফার নেই, ট্রান্সফার
বানিয়ে প্রথম থানায় এসে কোয়ার্টারে শিফট করার আগে স্ত্রীকে বাইরে দান করে রেখে দিব্যি এখানে ডিউটি পালন করছো। থাক, অনেক হয়েছে। দয়া করে আমাকে কোয়ার্টারে নিয়ে গিয়ে ধন্য করো। সেই কখন থেকে বেরিয়েছি, আগে একটু ফ্রেশ হয়ে তারপর জিনিসপত্র সব গোছগাছ করতে হবে। ও নিয়ে আপনি চিন্তা করবেন না, আমার নাম হচ্ছে ফড়িং শর্মা। ওই মেদিনীপুর ধর্মার চকে ট্রাফিক পুলিশ থেকে প্রমোশন পেতে পেতে আমি ছোট দারোগা হয়ে অতএব সব কাজ আমি আপনার করে দেব। না, কাউকে ভাই ফরমাস খাটানোর মতো আমার চরিত্রগত অভ্যাস নয়। তাই কাইন্ডলি যদি কোয়ার্টারটা দেখিয়ে দেন। ইয়েস স্যার। কিন্তু স্যার আপনার মালপত্রগুলো কোথায়? চলুন ওগুলো আপনি কোয়ার্টারে পৌঁছে দিচ্ছি আমি। আমি কোনো ব্যবসায়ী নই যে দোকান সাজাতে লরি ভর্তি মালপত্র বয়ে নিয়ে এসেছি। যেসব জিনিসপত্র রয়েছে তা আমি নিজেই নিয়ে যেতে পারবো। সিপ্রিক খুললে এ তুমি কি কথা বলছো অবিরদা? আরে তুমি আমাদের থানাতে নতুন অফিসার হয়ে এসেছো, আর তুমি কিনা নিজের জিনিসপত্রগুলো নিজেই বয়ে নিয়ে যাবে? তোমার আসার পথে বইতে থাকা বাতাসের মুখে আমি খবরটা পেয়ে বুঝে নিয়েছি যে আমাদের থানাতে বড় বাবুর খালি পোস্টে নিশ্চয়ই কোন নতুন অফিসার এসেছে, আর সেটা তুমি, সেটা আমি ভাবতেই পারিনি। কেমন আছো রঞ্জিত? তোমাদের আশীর্বাদে ভালোই আছি বৌদি। আমি তো এখন বিশ্রাম করে বিকেলের দিকে বৌদিকে নিয়ে একবার আমাদের বাড়ি বেরিয়ে এসো, তারপর না হয় কাল থেকে ধানের কাজবাজ শুরু করবে। আবির মুখার্জির সার্ভিস রকেটে কাল বলে কোনো শব্দ নেই, তাই আজ থেকেই আমি আমার ডিউটি শুরু করে দিয়েছি। আর সেই সঙ্গে আমার ধারাপাতের একটা হিসেব আপনাকে জানিয়ে দিয়ে যাচ্ছি, যে কারো সঙ্গে আমার সম্পর্কের গণ্ডিটা ডিউটি আওয়ার্সের মধ্যে সীমাবদ্ধ থাকে। অতএব আপনার উপদেশ আমার মনে থাকবে স্যার। উনি আমাদের সঙ্গে হাত মিলিয়ে চলতে রাজি নন দাদা। এই লকআপে পুরার হুকুম দিয়েছেন। চুপ কর হারামজাদা। গ্রামের গণ্যি মান্যি ব্যক্তি বলে চোর ছেচর সবাই আমাকে তরণ করে বিপদ পার হয়ে যেতে চাস? যাকে হ্যাঁ, একটা লোফারের কথা আপনি আমার মতো ভালো মানুষকে খারাপ ভাববেন না স্যার। ভালো মন্দ বোঝার মতো যথেষ্ট জ্ঞান আমার আছে। আচ্ছা। আর আপনার মধ্যে যে কোন জ্ঞানটা রয়েছে সেটা নিশ্চয়ই আমি টের পেয়ে গেছি। আস্তে না আস্তে কি আরম্ভ করেছো বলে তো? পরিচিত আত্মীয়ের সঙ্গে কেউ ভেবে আচরণ করে। শিল্পা, তুমি আমার স্ত্রী, তোমার মতামতের সীমাটা আমার পরিবারের মধ্যে থাকাই বেশ। অতএব তুমি এখানে নট টু স্পিক, কোনো কথা বলবে না। কে আমাকে অপমান, এর জবাব যদি আমি ওকে দিতে না পারি তবে আমার নাম শিল্পাই নয়, ওর চোখের বালি। এইসব লোকেদের সঙ্গে আমার সম্পর্কটাকে আরো ডিপ করে তুলবো। কার্তিককে কালে আমাদের বাসায় লাঞ্চের জন্য ইনভাইট করব, দেখি ও আরো কত বাড়তে পারে। তোমার যা খুশি, হ্যাঁ তোমার যা খুশি তুমি পড়ে এসে করো, আগে আমার থাকার ঘরটা ব্যবস্থা করে দাও। আমি বাইরে অপেক্ষা করছি। অপেক্ষা। কি হলো রঞ্জিত বাবু, আপনার এই মাস্টারটাকে থানায় জামানত হয়ে ছাড়াবেন নাকি মাস্তানি করার অপরাধে কিছুদিনের জন্য বনবাসে পাঠিয়ে দেবো? অফিসার, তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো। মাই ডিয়ার ল্যাঙ্গুয়েজ রঞ্জিত পাল। ওরে বাবা, এই যে দেখছি একেবারে সাংঘাতিক মাল। আমার এই চাকরি বাঁচাতে মনে হয় বউয়ের সাথের পাঁটাটা এবার আমায় বেচতে হবে। অফিসার ফরিদ শর্মা, Yes, sir. ওটাকে শিগরে নিয়ে যাও। এতদিন তো এই থানায় বসে মদ আর জুয়ার আড্ডা জমালি, এবার কয়েকদিন লোকাপে বসে ওই ডেঙ্গু মশা রিলিফ গানের ব্রেক ডান্সটা শিখে নিবি। চল। ঠিক আছে। এর ফল আমি একদিন আপনাকে টের পাইয়ে দেব। তবে আমার নাম কার্তিক গুন্ডা। তো করি করাত ভেতরে গিয়ে এমন পেদান পেদাবো না, দুদিন পরে বাইরে বেরিয়ে এসে সিধা মহাপুরুষ পেয়ে যাবি। মহাপুরুষ। আয়, আয়, চলে আয়, চলে আয়। এই অফিসার, কাজটা আপনি ভালো করলেন না অফিসার। এই কার্তিককে লোকাবে ঢোকানোর খেসারত আপনাকে দিতেই হবে, কারণ আপনি চেনে যখন গেছেন যে ওই কার্তিক আমারই লোক, তখন আমার ক্ষমতাটাও আপনি কাল টের পেয়ে যাবেন। কাল কেন? সে ক্ষমতাটা আজ দেখা
অসুবিধা কোথায়? অসুবিধা না থাকলেও আজ আপনি প্রথম এসেছেন তো, তাই এই ভেবে আজ সারাদিন রাতটুকু আপনাকে সময় মানে টাইম দিয়ে গেলাম নিজের ভুল শুধরে নিয়ে ছেলেটাকে ছেড়ে দেওয়ার জন্য। তবে কাল 10টার পর সে সুযোগ আর আপনি পাবেন না। কেন? কাল 10টার পর কি আমাকে ট্রান্সফার করার জন্য ওপর মহলে নালিশ জানাবেন? পারবেন না, পারবেন না। আবির মুখার্জি তো খুন করেছে, কেউ ভয় দেখালে ভেঙে গুড়িয়ে দেবে। গড়িয়ে তো পড়তে হবে অফিসার। আপনি জানেন না আমি এখানকার স্থানীয় দলের অঞ্চল সভাপতি। কাল হয়তো আপনার নামে কোথাও নালিশ করব না, তবে আপনার বিরুদ্ধে বিশাল জনমত খাড়া করে আপনার থানা ঘেরাও করব। নেতাদের ঘেরাও মানে তো কিছু বোকা মাথা মানুষজনের কাছে নিজেকে প্রবাহিত করা। ভোটের জন্য, নোটের জন্য, বিহার বিরিয়ানি মদের জন্য, বউয়ের সস্তা শাড়ির জন্য যারা ভোট ব্যবসায়ীদের কাছে বিক্রি হয়ে যায় তাদেরকে আপনি ঢাল বানালেও কিন্তু এ ব্যবসা আর বেশি দিন চলবে না। ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ একটু একটু করে সচেতন হচ্ছে। তারা বুঝতে শিখেছে না সবুজ না গেরুয়া, পুরো তিরঙ্গা হি হামারা। এই অফিসার, Yes! তাই সময় থাকতে শুধরে যান, না হয় আমার মটকা বিগড়ে গেলে নো সিবিআই নো ইডি পার্সেল করে দেবো ডাইরেক্ট তিহার। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। অফিসারটা বলে কে আমাকে তিহারে পার্সেল করতে হবে? বলে দেবো সালার তপ্তপানি ফটো নিয়ে আমি লাথি মেরে ভেঙে গুড়িয়ে দেবো। সালা চলে পাস করে এই কুমিরের সাথে শত্রুতা, ওকে আমি এই থানা থেকে কয়েক মানে শিগগিরই তাড়াবো। তাই আমার ডাকে কালকে বিক্ষোভ মিছিলের স্লোগান হবে রাষ্ট্রীয় এলাকার সমস্ত দুর্নীতি নিবাচক। এই অফিসার Yes!